প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের জীবনী শক্তি অধ্যায়ের শেষ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব তোমাদের শ্বসন টপিকটা নিয়ে। এই টপিকটা নিয়ে যদি বলতে চাই তাহলে এখান থেকে সৃজনশীল, এমসিকিউ, ক নাম্বার, খ নাম্বার সব ধরনের প্রশ্ন আসে। তো তোমাদের একটু ভালো করে পড়া দরকার। তো শ্বসন বোঝার আগে আমরা একটা জিনিস বলে নেই যে আমরা গত ক্লাসে সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করছি। যারা এই ক্লাসটা দেখোনি তারা অবশ্যই দেখে আসবে, ঠিক আছে? এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করে, সূর্যের আলোকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি হতে কি করা হয়, খাদ্য তৈরি হয়, C6H12O6। এখন এই খাদ্য তো খালি তৈরি করলে হবে না, এটা আমাদের শরীরের জন্য উপযোগী শক্তিতে পরিণত করতে হবে। আর শক্তিতে পরিণত করা হয় যেই প্রক্রিয়া, তাকেই বলা হচ্ছে কি শ্বসন। তো এটা তো আর এমনি এমনি হয় না। এখানে যদি আমরা দেখি শ্বসন জিনিসটা কিভাবে ঘটে, তার আগে আমরা সংজ্ঞাটা লিখে রাখি, তারপর বুঝবো না, ঠিক আছে? যে প্রক্রিয়ায় বিভিন্ন এনজাইমের সহায়তায় বিভিন্ন এনজাইমের সহায়তায় অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে খাদ্যবস্তু জারিত হয়ে কিসে পরিণত হয়? শক্তিতে পরিণত হয়। কি হয়? শক্তিতে পরিণত হয়। তাকে আমরা কি বলবো? তাকে শ্বসন বলে। কি বলে? শ্বসন বলে। তো দেখো, আমরা এখানে দুইভাবে বলতেছি, একটা অক্সিজেনের উপস্থিতিতে আর একটা হচ্ছে কি অক্সিজেনের অনুপস্থিতি। তাহলে দেখো, এই যে খাদ্যবস্তু C6H12O6, এখানে অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন এনজাইমের সহায়তায় এই এনজাইমের সহায়তায় কি করে, আমাদের কার্বন ডাইঅক্সাইড, পানি এবং 38 এটিপি শক্তি উৎপন্ন করে, ঠিক আছে? আরেকটা প্রক্রিয়া কি ঘটে, অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। কখন? অক্সিজেনের অনুপস্থিতিতে। যখন অক্সিজেন অনুপস্থিত ঘটে তখন কি হয়? C6H12O6। অক্সিজেন ছাড়া এখানে শুধুমাত্র কে কাজ করে? এনজাইম। এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং CH3CH2OH, যেটাকে বলা হয় ইথাইল অ্যালকোহল বা ইথানল প্লাস 2 এটিপি শক্তি উৎপন্ন। কত? 2 এটিপি শক্তি উৎপন্ন করে, ঠিক আছে? এখন কখন 38 এটিপি এবং কখন 2 এটিপি, এটা হচ্ছে মনে রাখবা, যখন অক্সিজেনের উপস্থিতিতে ঘটে তখন হচ্ছে 38 এটিপি শক্তি উৎপন্ন হয়, আর যখন অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে তখন 2 এটিপি শক্তি উৎপন্ন হয়। এগুলা সম্পর্কে আমরা বিস্তারিত অবশ্যই পড়বো। যার সাথে আমরা সংজ্ঞাটা কি বললাম বলো তো? বলছি যে আমাদের এখানে একটা কথা বলা হয়েছে যে প্রক্রিয়া বিভিন্ন এনজাইমের সহায়তায়, তাহলে এনজাইমের সহায়তায় অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে কি হয়েছে, শর্করা জাতীয় খাদ্য বা খাদ্যবস্তু জারিত হয়ে আমাদের শক্তিতে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? এই যে ধরো, শক্তিতে পরিণত হয়েছে, ঠিক আছে কি না? তো তাকেই বলতেছি আমরা কি, শ্বসন। মানে এই শ্বসনের বিক্রিয়াগুলো আমরা মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, অবশ্যই মুখস্থ করে ফেলবো। এই দুইটা বিক্রিয়া আমরা কি করে ফেলবো? মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? এখন এখানে যে কথাটা বলা হচ্ছে এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা একটু পরে আসতেছি। তাহলে এখন আমরা চলে যাবো পরের স্টেপটাতে, সেটা হচ্ছে কি শ্বসনের প্রকারভেদ। তাহলে এই যে একটা সংজ্ঞাতে বলছিলাম না আমরা যে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে, তার উপর ভিত্তি করে শ্বসন 2 প্রকার। শ্বসন কয় প্রকার? 2 প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের সবাত শোষণ, আর এটা হচ্ছে কি অবাত শোষণ। একটা হচ্ছে আমাদের সবাত শোষণ, আর একটা হচ্ছে কি অবাত শোষণ। তাহলে আমরা এক সাইডে লিখি সবাত শোষণ, আর এটা হচ্ছে কি অবাত শোষণ, ঠিক আছে? এখন সবাত শোষণ আমরা কাকে বলতেছি? মনে রাখবা, যেই শোষণ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন, যেই শোষণ প্রক্রিয়া কিসের প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন, তাকে বলতেছি আমরা কি সবাত শোষণ। আর যেই প্রক্রিয়া আমাদের অক্সিজেনের প্রয়োজন হয় না
তাকে বলতেছি আমরা কি, অবাধ শ্বসন। সংজ্ঞাটা লিখলাম কি, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন বা উপস্থিতিতে হয়, তাকে বলতেছি আমরা সবাদ শ্বসন। আর যে প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না, অক্সিজেনের প্রয়োজন হয় না, তাকে বলতেছি আমরা কি, অবাধ শ্বসন। ঠিক আছে, এখন এই যে সবাদ শ্বসন প্রক্রিয়ায় আমাদের যে C6H12O6 এই অক্সিজেনের উপস্থিতিতে এর সম্পূর্ণ জারণ ঘটে। কি ঘটে? শর্করা জাতীয় কি ঘটে? সম্পূর্ণ জারণ ঘটে। ঠিক আছে, সম্পূর্ণ কি ঘটে? জারণ ঘটে। আর অবাধ শ্বসন প্রক্রিয়া এই C6H12O6 এখানে শুধুমাত্র কে কাজ করতেছে? এনজাইম। আর এখানে গ্লুকোজের কি ঘটে? গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে, অসম্পূর্ণ জারণ ঘটে। ঠিক আছে, এখন এই যে সবাদ শ্বসন প্রক্রিয়ায় আমাদের কি কি উৎপন্ন হয়? আমাদের এই C6H12O6 অক্সিজেনের উপস্থিতি এবং এনজাইমের সহায়তায়, কি এনজাইম, এর সহায়তায় কার্বন ডাইঅক্সাইড, পানি এবং কি 38 এটিপি শক্তি উৎপন্ন করে, মানে বিপুল পরিমাণ এখানে শক্তি উৎপন্ন হয়। কিন্তু আমাদের যদি দেখি এই জায়গায় C6H12O6 এখানে এনজাইমের সহায়তায় ভেঙে, এনজাইম এটার সহায়তায় ভেঙে আমাদের কার্বন ডাইঅক্সাইড অথবা ইথানল উৎপন্ন করে, ইথানল, অথবা C6H12O6 এটা এনজাইমের সহায়তায় জারিত হয়ে এনজাইম ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে, কি উৎপন্ন করে? এবং এর সাথে কত? 2 অণু এটিপি, এখানেও 2 অণু এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এই যে বলছে সবাদ শ্বসন, তোমাকে যদি খ নাম্বার কোশ্চেন আছে সবাদ শ্বসন এবং অবাধ শ্বসনের মধ্যে পার্থক্য লিখো, তুমি প্রথমে সংজ্ঞা দিবা। ঠিক আছে, সবাদ শ্বসনের সংজ্ঞা, অবাধ শ্বসনের সংজ্ঞা। এরপরে বলবা কি, সবাদ শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয়, অবাধ শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় না। সবাদ শ্বসনে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে, আর অবাধ শ্বসনে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে। এবং সবাদ শ্বসন প্রক্রিয়ায় অনেক বেশি, মানে কি বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। কি হয়? বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়। আর এখানে কি হয়? অল্প পরিমাণ, কি অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হয়, পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এখানে হচ্ছে আমাদের কত? 38 এটিপি, আর অবাধ শ্বসনে মাত্র কত? 2 এটিপি। ঠিক আছে, এখন আমরা চলে যাব সবাদ শ্বসনের ধাপ এবং সেখান থেকে আমাদের বিভিন্ন জিনিসের উৎপাদন প্রক্রিয়া। তো এই জিনিসটা আমি আগে লিখে রাখছি, কিন্তু আমি এটাকে লিখে লিখে বুঝাবো না, আমি তোমাকে লিখে বুঝাবো। ঠিক আছে, তাহলে সবাদ শ্বসনের ধাপ, সবাদ শ্বসনের ধাপ হচ্ছে 4টা। কয়টা ধাপ? ধাপ হচ্ছে 4টি। আমি আগে লিখে রাখতেছি কি কি 4টি, তারপরে আমি সুন্দর করে প্রত্যেকটা টপিক বুঝিয়ে দিব। 1 নাম্বার হচ্ছে গ্লাইকোলাইসিস, এনে লিখি গ্লাইকোলাইসিস। 2 নম্বর ধাপ হচ্ছে এসিটাইল কোয়ের সৃষ্টি, এসিটাইল কোয়ে সৃষ্টি। 3 নম্বর আমরা পাচ্ছি ক্রেবস চক্র, এবং 4 নম্বরে পাচ্ছি আমরা ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ঠিক আছে, এবার এই 4টা ধাপের মধ্যে আমাদের শুধুমাত্র এই গ্লাইকোলাইসিসটা ঘটে সাইটোপ্লাজমে। কোথায়? সাইটোপ্লাজমে। এই জন্য তোমাকে অনেক সময় পরীক্ষা আসতে পারে সবাদ শ্বসনের সাইটোপ্লাজমিক ধাপটি আলোচনা করো, তখন তুমি কোনটা আলোচনা করো? গ্লাইকোলাইসিস। এবং এখানে যদি আমরা যাই, এই 3টা হচ্ছে কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়। কোথায়?
মাইটোকন্ড্রিয়া। কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এখন আমরা গ্লাইকোলাইসিস কি, এসিটাইল কোয়ের সৃষ্টিতে কি হয়, ক্রেবস চক্র কিভাবে হয়, ইলেকট্রন প্রবাহতন্ত্র, প্রত্যেকটার বর্ণনা আমরা যদি একটা পড়ি, ঠিক আছে, এই যে বর্ণনাগুলো যদি আমরা পড়ি, হ্যাঁ, এই বর্ণনা পড়ার জন্য আমার বই তো দরকার নাই, আমার হচ্ছে একটা কাজ করতে, সেটা হচ্ছে এইখানে তোমাদের বই একটা প্রবাহ চিত্র দেওয়া আছে, কি বলে, সব শ্বসনের একটা কি প্রবাহ চিত্র আছে, এটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার সব পড়া কি শেষ। ঠিক আছে, তা দেখো আমরা প্রথমেই আসি গ্লুকোজ। ঠিক আছে, এই গ্লুকোজ কি হইল, প্রথমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙ্গে, হ্যাঁ, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙ্গে কি করে? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? পাইরুভিক অ্যাসিড। এখানে তৈরি করলো পাইরুভিক অ্যাসিড, এখানে এক অণু তৈরি হলো পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা এখানে সবার সঙ্গে ধাপের এখানে গ্লাইকোলাইসিসের জায়গাটাতে লিখব যে প্রক্রিয়ায় এক অণু বিভিন্ন এনজাইমের সহায়তায়, বিভিন্ন এনজাইমের সহায়তায় এক অণু গ্লুকোজ ভেঙ্গে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। কি করে? পাইরুভিক অ্যাসিড তৈরি করে, তাকে আমরা কি বলবো? তাকে গ্লাইকোলাইসিস বলে। ঠিক আছে, তো তোমরা যখন বড় ক্লাসে উঠবা, এই গ্লাইকোলাইসিসের আরো 9টা স্টেপ আছে, ঠিক আছে কিনা? তো তোমাদের এগুলো জানার দরকার নাই, জাস্ট খালি মাথায় রাখবা এখানে যখন আমাদের গ্লাইকোলাইসিস হইল, কি হইলো? এক অণু গ্লুকোজ থেকে 2 অণু কি তৈরি করলো? পাইরুভিক অ্যাসিড তৈরি করলো, তাই না? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করলো। হ্যাঁ, এই পাইরুভিক অ্যাসিড তৈরির সময় এখানে 4 অণু এটিপি উৎপন্ন হয়। কয় অণু এটিপি? 4 অণু এটিপি উৎপন্ন হয়। 4 অণু এটিপি, যার মধ্যে 2 অণু এটিপি কে যায়? খরচ হয়ে যায়, খরচ হয়। 4 অণু এটিপি উৎপন্ন হয় এবং 2 অণু এটিপি তার মধ্যে দিয়ে খেয়ে যায়, খরচ হয়ে যায়। এছাড়াও আরেকটা উৎপন্ন, সেটা হচ্ছে কি? 2 অণু NADH2 উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি? গ্লাইকোলাইসিস। তাহলে কি লিখবা গ্লাইকোলাইসিসে? আর কি কি লিখবা? এই প্রক্রিয়ায় 4 অণু এটিপি উৎপন্ন হয়, যার মধ্যে 2 অণু এটিপি খেয়ে যায়, এটিপি খরচ হয়ে যায়, খরচ হয় এবং কি হয়? 2 অণু NADH2 কি হয়? উৎপন্ন হয়। ওকে, তাহলে এইটা গেল আমার গ্লাইকোলাইসিস। এবং কোথায় ঘটে গ্লাইকোলাইসিস? কোথায় ঘটে? আমরা আগেই বলছি গ্লাইকোলাইসিস ঘটে কোথায়? আমাদের সাইটোপ্লাজমে। এখন দেখো, এই পাইরুভিক অ্যাসিড থেকে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে কি? এক অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। কি হবে? কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। পাইরুভিক অ্যাসিড তখন তৈরি হবে এসিটাইল কোয়ে। কি? এসিটাইল কোয়ে। সেম এখানে পাইরুভিক অ্যাসিড থেকে কি হবে? এক অণু কার্বন ডাইঅক্সাইড খেয়ে যাবে, বের হয়ে যাবে, তৈরি করবে হবে কি? এসিটাইল কোয়ে। এসিটাইল কোয়ে। এমন এই সময় আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কি? আমাদের এই যে
এখানে পাইরুভিক থেকে অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টির সময় এখানে NaDH2 এক অণু উৎপন্ন হয়। ঠিক এখান থেকেও আসে এক অণু NaDH2। কি আসলো? NaDH2। হ্যাঁ, ঠিক এখানেও আমাদের আসলো এক অণু NaD। তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে তৈরি হলো অ্যাসিটাইল কোয়ে, এবং এই সময় এক অণু NaDH2 উৎপন্ন হয়। সেম, তাহলে দুই অণু পাইরুভিক অ্যাসিড থেকে দুই অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং দুই অণু কি রে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি হয় এবং দুই অণু NaDH2 উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হলো আমাদের কি ওই যে বলবো অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি। এভাবে লিখবা যে প্রতি অণু পাইরুভিক অ্যাসিড হতে এক অণু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে অ্যাসিটাইল কোয়ে পরিণত হয়। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। এই সময় কি হয়? এক অণু NaDH2 উৎপন্ন হয়। অর্থাৎ আমরা কি বলতে পারি? অর্থাৎ দুই অণু পাইরুভিক অ্যাসিড হতে দুই অণু পাইরুভিক অ্যাসিড হতে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, দুই অণু NaDH2 এবং দুই অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। দুই অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়। ঠিক আছে, শেষ। এরপরে অ্যাসিটাইল কোয়ের পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই অ্যাসিটাইল কোয়েটা চলে যায় কোথায়? আমাদের মাইটোকন্ড্রিয়ায়। এই অ্যাসিটাইল কোয়েটা কোথায় চলে যায়? মাইটোকন্ড্রিয়ায়। ঠিক আছে, এই অ্যাসিটাইল কোয়েটা কোথায় চলে যাচ্ছে? এই যে অ্যাসিটাইল কোয়ে, এবং এই অ্যাসিটাইল কোয়ে কোথায় যাচ্ছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমাদের একটা বিশেষ চক্র সম্পন্ন হয়। যে চক্রটার নাম হচ্ছে কি? যে চক্রটার নাম বলবো আমরা ক্রেবস চক্র। কি বলবো এটাকে? ক্রেবস চক্র। ক্রেবস চক্র। সেম, এটাও কোথায় প্রবেশ করে? ক্রেবস চক্র। ঠিক আছে, এই ক্রেবস চক্র যখন সংঘটিত হয় এখান থেকে দুই অণু কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। অ্যাসিটাইল কোয়ে থেকে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, এখান থেকেও নির্গত হচ্ছে দুই অণু কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এবং এখান থেকে আরো কিছু পাই আমরা, তিন অণু NaDH2, এক অণু FADH2, এক অণু GTP। তাহলে এই দিক থেকে যদি একটা ক্রেবস চক্র থেকে অ্যাসিটাইল কোয়ে থেকে যদি আমরা কি করি এইটা পাই, তাহলে অবশ্যই এখান থেকেও আমরা এটাকে পাবো। তাহলে কি পাইলাম? যে এক অণু অ্যাসিটাইল কোয়ে যখন আমরা ক্রেবস চক্রের মধ্যে জারিত হয় তখন তিন অণু NaDH2, এক অণু FADH2 এবং এক অণু কি হয়? GTP। তাহলে সেম এদিক থেকে অ্যাসিটাইল কোয়ে থেকে তিন অণু NaDH2, এক অণু FADH2 এবং কি? তাহলে বলো তো টোটাল NaDH2 কতটুকু হচ্ছে? আমাদের 6 NaDH2, দুই অণু FADH2 এবং দুই অণু কি উৎপন্ন হচ্ছে? GTP তৈরি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি কোন ধাপ? অ্যাসিটাইল ক্রেবস চক্র। তাহলে ক্রেবস চক্রে হ্যাঁ এক অণু অ্যাসিটাইল কোয়েতে অ্যাসিটাইল কোয়ে হতে দুই অণু কার্বন ডাইঅক্সাইড, তিন অণু NaDH2, এক অণু FADH2 এবং কি হয়? আমাদের এক অণু GTP উৎপন্ন হয়। তার মানে দুই অণু থেকে, অর্থাৎ
দুই অণু এসিটাইল কোয়ে হতে, এসিটাইল কোয়ে হতে কি কি উৎপন্ন হচ্ছে? আমরা 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NaDH2, 2 অণু FADH2 এবং 1 অণু GTP এটাতে পরিণত হয়। ঠিক আছে, এখন আমাদের লাস্ট যে ধাপটা আছে সেটার নাম হচ্ছে আমাদের কি? ইলেকট্রন প্রবাহ তন্ত্র। লাস্ট ধাপটার নাম হচ্ছে আমাদের ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এই ইলেকট্রন প্রবাহ তন্ত্রে গিয়ে সবার শেষে আমরা শক্তিতে কনভার্ট করি। প্রথমে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় 6 অণু প্লাস আমাদের 38 অণু এটিপি উৎপন্ন হয়। এই 38 অণু এটিপি কেমনে উৎপন্ন হচ্ছে সেটা যদি আমরা হিসাবটা দেখি তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে প্রথমে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে কি, এই যে আমরা এই উপরের ধাপগুলোতে বিভিন্ন জায়গায় কয়েকটা উপাদান উৎপন্ন করছে, NaDH2, FADH2, GTP, এগুলো আছে না? তাহলে এগুলো হচ্ছে আমাদের বিজারিত NaDH2, FADH2, GTP। এখন এইগুলা ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে এই যে NaDH2 এগুলা কি ছিল? বিজারিত, এগুলা গিয়ে জারিত হয় এবং জারিত হয়ে 1 অণু NaDH2 থেকে 3 অণু ATP এবং 1 অণু FADH2 থেকে জারিত হয়ে 2 অণু ATP এবং 1 অণু GTP জারিত হয়ে 1 অণু ATP। এটা সবাই এখানে কি হয়? জারিত হয়। কি হয়? জারিত। কোথায় গিয়ে জারিত হচ্ছে? এটা সবাই আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে কি হচ্ছে? প্রতি অণু NaDH2 থেকে 3 অণু ATP, 1 অণু FADH2 থেকে 2 অণু ATP এবং 1 অণু GTP থেকে 1 অণু ATP উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই যে বললাম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মেইন কাজ হচ্ছে কি? তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মেইন কাজ হচ্ছে আমাদের উপরের যে ধাপগুলো আছে এখানে যে বিজারিত NaDH2 এবং FADH2 GTP গুলো আছে সেখান থেকে জারিত করে কি করে? শক্তিতে পরিণত করে। এখন এখানে টোটাল শক্তির হিসাবটা যদি আমরা দেখি তাহলে একটু রিপিট করি পড়াটা, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে গ্লুকোজ কি করলো? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করলো কয় অণু? 2 অণু। প্রতি অণু পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু করে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে তৈরি করলো এসিটাইল কোয়ে এবং এই সময় 1 অণু NaDH2 উৎপন্ন হয়। কারণ এই এসিটাইল কোয়ে চলে যায় ক্রেবস চক্রের মধ্যে। এই ক্রেবস চক্র সম্পন্ন করার সময় এখান থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড বের হয় এবং 3 অণু NaDH2, 1 অণু FADH2 এবং 1 অণু কি? GTP। তাহলে এদিক থেকে যা আসছে এদিক থেকেও তা আসবে, 3 অণু NaDH2, 1 অণু FADH2 এবং কি? 1 অণু GTP। এবং এই সবগুলা NaDH2, FADH2 এবং কি GTP এগুলা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে জারিত হয়ে কি তৈরি করলো? শক্তিতে পরিণত করলো। তো দেখো আমরা এখানে যদি টোটাল শক্তির হিসাব দেখি, প্রথমে দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি ঘটনা ঘটছে? 4 অণু ATP উৎপন্ন হয়েছে, যার মধ্যে 2 অণু ATP কি হয়েছে? খরচ হয়ে গেছে। তাহলে বলো তো 2 অণু NaDH2 আছে আর আমরা 1 অণু থেকে কয় অণু পাই? ATP পাই 3 অণু। তাহলে এখানে 3 দ্বারা গুণ করলে 6 অণু ATP। তাহলে বলতো এখানে নিট কতটুকু শক্তি থাকতেছে? নিট শক্তি থাকতেছে 8 ATP। কেমনে? এখানে 4 অণু উৎপন্ন হয়েছে, যার মধ্যে 2 অণু কি হয়েছে? খরচ। তাহলে থাকলো কত? 2 আর এখানে পেলাম কত? 6। কত হলো? 8 ATP। ঠিক আছে, এবার যদি আসি আমরা এসিটাইল কোয়ের সৃষ্টিতে, এসিটাইল কোয়ের সৃষ্টিতে হয়েছে 2 অণু NaDH2 উৎপন্ন। আর আমরা যেহেতু আগেই পড়ছি 1 অণু থেকে 3 আসে, তাহলে 2 অণু থেকে কত আসবে? 3 = 6 ATP। ঠিক আছে, এখন আসি ক্রেবস চক্রে। ক্রেবস চক্রের মধ্যে আমরা সর্বমোট কি কি পাইলাম? ক্রেবস চক্রের মধ্যে আমরা সর্বমোট পাইছি 6 অণু NaDH2, 2 অণু FADH2 এবং 2 অণু GTP। তাহলে দেখো এটাকে আমরা কত দিয়ে গুণ করবো? 3 দ্বারা। এটাকে গুণ করবো আমরা কত দিয়ে? 2 দ্বারা। আর এটাকে গুণ করবো আমরা কত? 1 দ্বারা। তাহলে এখানে হচ্ছে 3 × 6 = 18, 2 × 2 = 4 এবং 2 × 1 = 2। কত হচ্ছে? 24 ATP। অর্থাৎ ক্রেবস চক্রে আমরা সব থেকে বেশি শক্তি পাচ্ছি।
যদি আমরা এই শক্তিটা রূপান্তর হয় কোথায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। তারপর দেখো মোট কত হইলো 24, আর 6 যোগ করলে 30, আর 28 যোগ করলে কত হবে 38 অণু এটিপি। তাহলে এটাই হচ্ছে আমাদের সবাত শোষণের বিভিন্ন ধাপ। তোমাকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে সবাত শোষণের প্রক্রিয়াটি প্রবাহ চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, ঠিক আছে। অথবা তোমাকে বর্ণনা করতে বলে তুমি এইভাবে স্টেপ বাই স্টেপ লিখে দিবা, ঠিক আছে, এভাবে স্টেপ বাই স্টেপ লিখে দিবা। তো এখন আমরা আসবো সেটা হচ্ছে কি সবাত শোষণে উৎপাদিত বস্তুর হিসাব। সবাত শোষণে উৎপাদিত বস্তুর হিসাব যদি আমরা পড়তে যাই তাহলে তোমাকে একটা বক্স করতে হবে। এই বক্সের মধ্যে আমরা একটা ঘর নিব, যেখানে লিখব শ্বসনের ধাপ। শ্বসনের কোন শ্বসন, এটা সবাত শোষণ, সবাত শ্বসনের ধাপ। এখানে নিব আমরা একটা বক্স নিব উৎপাদিত বস্তু, উৎপাদিত বস্তু। একটা নিব আমরা হচ্ছে কি খরচ, আর এটা নিট উৎপাদন, নিট উৎপাদন, ঠিক আছে। এখন দেখো আমরা প্রথমে আসি গ্লাইকোলাইসিস। প্রথমে আসি কি গ্লাইকোলাইসিস। এখন গ্লাইকোলাইসিসে কি উৎপাদিত হয় বলতো? আমরা পাইছি 2 অণু পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি এবং 2 অণু NADH2। খরচ কি হয়েছে 2 অণু এটিপি। তাহলে নিট উৎপাদন কত থাকলো? এখান থেকে পাচ্ছি আমরা 2 এটিপি, আর 2 অণু NADH2 থেকে পাচ্ছি আমরা 6 এটিপি, অর্থাৎ 8 এটিপি। এটা হলো আমাদের গ্লাইকোলাইসিস। এবার আসি আমরা কোথায়, এসিটাইল কোয়ের সৃষ্টি ধাপে। কোন ধাপে? এসিটাইল কোয়ের সৃষ্টি ধাপে। এসিটাইল কোয়ের সৃষ্টি। এসিটাইল কোয়ের সৃষ্টি ধাপে যদি আমরা দেখি তাহলে দেখো তোমরা ওই যে বক্সটা দেখবা, ঠিক আছে। তাহলে এখানে উৎপন্ন হয়েছে এসিটাইল কোয়ে 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADH2, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি বললাম, উৎপাদিত হয়েছে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH2 আর 2 অণু এসিটাইল কোয়ে, এসিটাইল কোয়ে, ঠিক আছে। আর খরচ হয়েছে কি 2 অণু পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক, মনে রাখবা যেটা ভাঙবে সেটাই খরচ হয়, ঠিক আছে। নিট উৎপাদন কত 6 অণু এটিপি। আর এখানে 2 × 3 শেষ, ঠিক আছে। তাহলে এবার এসিটাইল কোয়ের সৃষ্টি চলে গেল। এবার আসি আমরা ক্রেবস চক্র। কোন চক্র? ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রে কি ঘটনা ঘটে? ক্রেবস চক্রের মধ্যে যদি আমরা দেখি, ঠিক আছে, এখানে উৎপন্ন হয় কি কি দেখো, এই বক্সটা থেকে তুমি ভালো করে প্রবাহ চিত্র থেকে সব ব্যাখ্যা পাবা, ঠিক আছে। এখানে দেখো আমাদের যে এসিটা এই ক্রেবস চক্র হয়েছে, তাহলে এখানে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, এখানে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, তাহলে কত হইলো 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 × 3 = 6 অণু NADH2, 1 × 2 অণু FADH2 আর 1 × 2 অণু কিরে আমাদের GTP। তাহলে ওখানে এই যেখানে যা উৎপন্ন হয়েছে সেটাই আমরা এখানে লিখবো। তাহলে কি হলো 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু GTP। খরচ হিসেবে কি এই যে এসিটাইল কোয়ে, কি খরচ হিসেবে এখানে এসিটাইল কোয়ে। আর নিট উৎপাদন কত? তাহলে এখানে 18 এটিপি, তারপরে এখানে হচ্ছে কত 4 এটিপি, আর এখানে হচ্ছে কি 2 এটিপি, অর্থাৎ টোটাল কত 24 এটিপি। কথা তোমাদের এরকম একটা কি আছে, ছক আছে। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে তো তেমন কোনো কিছু উৎপাদিত হয় না, মেইনলি এই যে NADH2 FADH2 এগুলো হচ্ছে কি ঘরে শক্তিতে
কনভার্ট হয়। কথাটা ক্লিয়ার? এটিপিতে কনভার্ট হয়। তাহলে এটা হচ্ছে সবার শোষণে উৎপাদিত বস্তু। এখন সৃজনশীল পরীক্ষায় এটা তোমাকে টেকনিক দিতে পারে যে 2 অণু গ্লুকোজ হতে উৎপাদিত বস্তুর হিসাব করো। উৎপাদিত বস্তুর হিসাব। এখানে আমরা যেটা করছি সেটা কিন্তু কি, এক অণু থেকে। তাহলে যখন 2 অণু বলবে তখন তোমাদের দায়িত্ব হবে কি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সংখ্যাকে তোমরা কি করবা, 2 দ্বারা গুণ করবা। 3 অণু বললে কত দ্বারা গুণ করবা, 3 দ্বারা গুণ করবা। এখন এই ছকটা তোমার প্রথম দিকে বুঝতে একটু অসুবিধা হবে, এই জন্য তোমরা কি করবা, ওই প্রবাহ চিত্রটার সাথে এই ছকটা কি করবা, মিলাই নিবা। ঠিক আছে, মিলাই করবা। প্রবাহ চিত্র যেটা, এটা এখানে যেটা ভাঙবে সেটা খরচ, আর এখানে যা উৎপন্ন হবে এটা যেটা কি উৎপাদিত বস্তু। সেম পাইরুভিক অ্যাসিড ভাঙছে এই ধাপে, তাহলে ও হচ্ছে খরচ, আর এখানে আমাদের এসিটাইল কই NaDH2 কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে কি উৎপাদিত বস্তু। কথাটা ক্লিয়ার? তুমি এবার মিলাই পড়বা, তাহলে দেখবে পড়াটা কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। ওকে, এখন আমরা আসি পরের টপিক, সেটা হচ্ছে অবাধ শোষণ। আমরা আগেই বলছি যে শোষণ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না তাকেই বলা হচ্ছে কি অবাধ শোষণ। আর অবাধ শোষণের ধাপ হচ্ছে দুইটা, একটা গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, যাকে আমরা আরেকটা নাম দিতে পারি গ্লাইকোলাইসিস। অর্থাৎ এইটা সবাধ শোষণ এবং অবাধ শোষণে সেম টু সেম। এখানেও কি হয়, এক অণু গ্লুকোজ ভেঙে কি হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। কি হয়, পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। কি হয়, তাহলে এখানেও 2 অণু কি হয়, পাইরুভিক অ্যাসিড। কি তৈরি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড। তার সাথে সাথে এখানে কি উৎপন্ন হয়, 4 অণু এটিপি, যার মধ্যে 2 অণু এটিপি কি হয়ে যায়, খরচ, এবং 2 অণু NaDH2, এগুলা উৎপন্ন হচ্ছে। তবে পার্থক্য হচ্ছে এখান থেকে আমরা মোট শক্তি পাবো মাত্র 2 ইউনিট। নিট শক্তি কতটুকু পাবো, নিট শক্তি পাবো আমরা 2 অণু এটিপি। কেন, এই জায়গাটা থেকে আমরা কোনো শক্তি পাবো না, কারণ পরবর্তী যাবে আমাদের পাইরুভিক অ্যাসিডটা খেয়ে যাবে, বিজারিত হবে। ঠিক আছে, বিজারিত হয়ে গেলে এইটা আর শক্তিতে পরিণত হয় না। আর মেইনলি আরেকটা কথা যদি বলি, এই যে NaDH2 FADH2 GTP, এরা শক্তি উৎপন্ন হয় কোথায় গিয়া, এরা শক্তিতে পরিণত হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। কিন্তু অবাধ শোষণের ক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে না, এই জন্য এখান থেকে আমরা কোনো শক্তি পাবো না। তাহলে কি হলো, নিট উৎপাদন হলো 4 অণু এটিপি, এখান থেকে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, তার মানে আছে কতটুকু, 2 অণু এটিপি। ঠিক আছে, কারণ সেই পাইরুভিক অ্যাসিডের বিজারণ, এই পাইরুভিক অ্যাসিডের যখন বিজারণ ঘটে তাহলে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড, এটা বিজারিত হয়ে আমাদের উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস ইথানল CH2 3CH2OH, এটা হলো ইথানল। এবং এখান থেকে আমরা কত এটিপি পাচ্ছি, মাত্র 2 এটিপি। ঠিক আছে, আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে কি ঘটনা ঘটে, পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে শুধুমাত্র কি উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড। কি উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড। এখানে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। ঠিক আছে, এখন তোমাকে যদি বলি অবাধ শোষণ কোথায় ঘটে, অবাধ শোষণ মূলত যে সকল জীব অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, আমাদের কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে কি অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, কিন্তু তাদের বেঁচে থাকার জন্য তো অবশ্যই শক্তি দরকার। এই শক্তিটা উৎপাদন হয় মূলত কোন প্রক্রিয়ায়, অবাধ শোষণ প্রক্রিয়ায়। এছাড়াও আমরা যখন কাজকর্ম করি বা কোনো একটা জায়গায় অক্সিজেনের অভাব হয়, তখন সেখানে কি হয়, সবাধ শোষণ না ঘটে কি ঘটে, অবাধ শোষণ ঘটে। ঠিক আছে, অবাধ শোষণ অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, অক্সিজেনের উপস্থিতিতে যেই শোষণ প্রক্রিয়াটি সম্পূর্ণ তার ব্যাখ্যা করো। তো তুমি দুইটা ধাপ বলবো, একটা হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, আর এটা কি পাইরুভিক অ্যাসিডের বিজারণ। আর গ্লুকোজের অসম্পূর্ণ জারণটা দেখতে অনেকটা কার মতো, গ্লাইকোলাইসিসের মতো। তবে এখানে শক্তিটা খালি কি হয়, NaDH2 থেকে কোনো শক্তি উৎপন্ন হয়, কারণ এটা আগেই কি হয়ে যায়, বিজারিত হয়ে যায়। পাইরুভিক অ্যাসিডটা আগেই বিজারিত হয় বলে এখান থেকে আমরা কোনো শক্তি পাই না। ঠিক আছে, এখন অনেক সময় এরকম একটা প্রশ্ন আছে, দেখো সবাধ শোষণেরও প্রথম ধাপটার নাম গ্লাইকোলাইসিস,
আবার অবাধ শ্বসনের প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইজ। এই জন্য তোমাকে অনেক সময় সৃজনশীল পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, সবাত শ্বসন এবং অবাধ শ্বসনের সাধারণ ধাপটি আলোচনা করো। ঠিক আছে, তখন এইটুকু। এখন আমরা আসবো শ্বসনের প্রভাবকগুলো নিয়ে আলোচনা করব। প্রভাবকে আমরা সবসময় দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা বাহ্যিক প্রভাব আর একটা হচ্ছে কি অভ্যন্তরীণ প্রভাব। বাহ্যিক প্রভাবের মধ্যে প্রথমে যদি আসি আমরা তাপমাত্রা, কি আসি? তাপমাত্রা। তাহলে তাপমাত্রা যদি বাড়ানো হয় শ্বসন তত বাড়ে, কিন্তু তাপমাত্রা যদি অনেক বেশি হয়ে যায় তখন আবার পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, বলে শ্বসনটা আবার কি হয়ে যায়? কমে যায়। এই জন্য আমাদের শ্বসনের জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে কত? আদর্শ তাপমাত্রা 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এখানে ব্যাখ্যাটা তুমি এভাবে লিখবা যে আমাদের শ্বসনের তাপমাত্রার পরিমাণ যত বেশি বাড়ে শ্বসনের হার তত বাড়ে, কিন্তু একটা নির্দিষ্ট সীমার উপরে তাপমাত্রা চলে গেলে তখন আর কি শ্বসনের হার না বেড়ে গিয়ে কী হয়ে যায়? কমে যায়। কেন? আর তাপমাত্রা অনেক বেশি হলে কোষের ভিতরে কী হয়? এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, ফলে আমাদের প্রশোধনের হার, শ্বসনের হার তখন কী হয়? কমে যায়। ঠিক আছে, শ্বসনের হার তখন কী হয়? কমে যায়। আর এই জন্য আমরা শ্বসনের জন্য আদর্শ তাপমাত্রা কত ধরি? 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 2 নাম্বার হচ্ছে কি? পানি। পানির পরিমাণ বাড়লে শ্বসনের হার কি হয়? শ্বসনের হার বাড়ে। ঠিক আছে, তা এরপরে 3 নাম্বারটা যদি আমরা দেখি, 3 নাম্বারটা দেখবো হচ্ছে আমরা কি? অক্সিজেন। তো যেহেতু আমরা জানি এখানে আমরা যে গ্লুকোজ ছিল C6H12O6, এটাকে জারিত করতে, কি করতে? জারিত করতে অক্সিজেন প্রয়োজন। কি প্রয়োজন? অক্সিজেন। সুতরাং অক্সিজেনের পরিমাণ যত বেশি হবে আমাদের শ্বসনের হারটা তত কী হবে? বাড়ে যাবে। শ্বসনের হারটা কী হবে? তাহলে অক্সিজেনের পরিমাণ বাড়লে শ্বসন কী হয়? শ্বসন হার বাড়ে। ঠিক আছে, এবারে চলে যাচ্ছে আমরা 4 নাম্বার পয়েন্ট, আলো। সেম তাপমাত্রার সাথে আলোর সম্পর্ক আছে। আলোর পরিমাণ যত বেশি হয় শ্বসনের হার তত কী হবে? বেশি হবে। এগুলো হচ্ছে আমাদের কি? বাহ্যিক প্রভাব। এখন আসি আমরা অভ্যন্তরীণ প্রভাব। অভ্যন্তরীণ প্রভাবের মধ্যে কি কি আছে? 1 নাম্বারে যদি আমরা বলি সেটা হচ্ছে পাতার বয়স। পাতার বয়স যত বেশি হবে, মনে রাখবা, কচি পাতায় শ্বসন সবচেয়ে বেশি হয়। ঠিক আছে। 2 নাম্বার শর্করার পরিমাণ। যেহেতু আমাদের শ্বসনের প্রধান কাঁচামাল হচ্ছে কি? শর্করা। শর্করার পরিমাণ বাড়লে শ্বসন কি হবে? শ্বসন হার বাড়ে। শ্বসন হার কি হবে? বাড়বে। যদি আমাদের শর্করার পরিমাণ বাড়ে যায় তাহলে শ্বসনের হারটাও কি হবে? বাড়বে। ঠিক আছে। 3 নম্বর পয়েন্টে আসি, কোষস্থ অজৈব লবণ। এগুলোর পরিমাণ বাড়লে শ্বসনের হার কি হয়? বাড়ে। কোষ মধ্যস্থ পানির পরিমাণ বাড়লে শ্বসনের হার কি হয়? বাড়ে। এগুলো তুমি এইভাবে পড়লেই যথেষ্ট, একবার রিডিং দিয়ে দিবা, শেষ। আমরা আসি লাস্ট টপিক আমাদের আজকের, সেটা হচ্ছে কি? শ্বসনের গুরুত্ব। প্রথমে যদি আমরা বলি যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা কাজ করার জন্য যে যাবতীয় শক্তির প্রয়োজন সেই শক্তিটা কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে। তাহলে তুমি পয়েন্ট আকারে লিখলে 1 নম্বর পয়েন্টটা কি লিখতে পারতেছো? শক্তি উৎপাদন। ঠিক আছে। এখন এই শক্তি উৎপাদিত শক্তিটা আমাদের প্রত্যেকটা কাজে ব্যবহৃত হয়। আমরা কথা বলি, হাঁটাচলা করি, এটা সেটা করি, ঠিক আছে কি না? দৈহিক বৃদ্ধি, কোষ বিভাজন, আমাদের শরীরে যত যাবতীয় কাজ আছে প্রত্যেকটা কাজ করার জন্য কি দরকার? শক্তি দরকার। এই শক্তি উৎপাদনের কোন প্রক্রিয়ায়? আমাদের শ্বসন প্রক্রিয়ায়। ঠিক আছে। এরপরে আমরা আসবো 2 নম্বর পয়েন্টটা, কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধি। ঠিক আছে। তো এই যে কোষ বিভাজন হওয়ার জন্য শক্তি দরকার, আর এই শক্তিটাকে কোষ বিভাজন হয় বলে আমাদের কি দৈহিক বৃদ্ধি হয়। এই জন্য মনে রাখবা
কোষ বিভাজনের জন্য শক্তি প্রয়োজন, তার মানে কি শ্বসনের গুরুত্ব কোষ বিভাজন আছে, আর কোষ বিভাজন হয় বলে দৈহিক বৃদ্ধি, মানে কি দৈহিক বৃদ্ধিতেও কি আছে, শ্বসনের গুরুত্ব আছে। দেহের তাপ উৎপাদন, ঠিক আছে, দেহের ভিতরে তাপ শক্তি উৎপন্ন হয় মূলত এই শ্বসনের মাধ্যমেই, ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে আমরা আসি, খনিজ লবণ শোষণ। খনিজ লবণ শোষণ, এই খনিজ লবণ শোষণের ক্ষেত্রে শক্তি দরকার, যেটা কই থেকে আসে, শ্বসন থেকে আসে। এগুলো তোমরা একটু ভালো করে লিখবা। এখন এটা এইগুলো আছে কি সবাত শোষণের গুরুত্ব, কোন সবাত, সবাত শোষণ, সবাত শোষণের গুরুত্ব। এখন যদি আমরা যে অবাত শোষণের, অবাত শোষণের গুরুত্ব, তাহলে অবাত শোষণের গুরুত্বের মধ্যে যদি প্রথমে দেখি যে কিছু কিছু জীব আছে, যেমন ধরো আমরা বলতে পারি যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, তখন তাদের বেলায় কি হয়, তাদের শক্তি উৎপাদনের একমাত্র উপায় হচ্ছে কি অবাত শোষণ। কথাটা বুঝতে পারছি? এই পয়েন্টটাকে লিখতে পারি, কিছু কিছু ব্যাকটেরিয়ার যারা অক্সিজেনের উপস্থিতিতে, অক্সিজেন এর উপস্থিতিতে বাঁচতে পারে না, উপস্থিতিতে বাঁচতে পারে না, তাদের একমাত্র শক্তির উৎস হচ্ছে কি, শক্তির উৎস হচ্ছে কি অবাত শোষণ, ঠিক আছে। 2, বেকারি শিল্পে, বেকারি শিল্পে, ঠিক আছে। তো আমরা যদি বেকারি শিল্পের কথা বলি, যে আমরা যে পাউরুটি কেক বানাই না, এই পাউরুটি কেক বানানোর সময় এর মধ্যে কিছু ইস্ট দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ফলে ইস্ট যখন দেওয়া হয় এদের মধ্যে অবাত শোষণ ঘটে, অবাত শোষণের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। যখন এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে আসতে চায়, তখন কি হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার সময় আমাদের কি রুটি এবং পাউরুটিগুলো ফুলতে সাহায্য করে। 3 নম্বর বলতে পারো তুমি দুগ্ধ শিল্পে। দুগ্ধ শিল্পে কি হয়, দুগ্ধ শিল্পে যে জিনিসটা করা হয়, দুধ থেকে দই বা পনির তৈরি করতে আমাদের কি দরকার, অবাত শোষণ দরকার। 4 নম্বর যে পয়েন্টটা যদি আমরা বলি সেটা মদ শিল্পে, হ্যাঁ মদ শিল্পে, অর্থাৎ আমরা যে বলছিলাম না অবাত শোষণের ফলে ইথাইল অ্যালকোহল বা ইথানল উৎপন্ন হয়, যেটা হচ্ছে কি মদ তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে তোমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে অবাত শোষণের গুরুত্ব, তাহলে তোমরা শোষণের গুরুত্ব আসলে তোমরা 2টা ক্যাটাগরি লিখবা। যখন স্পেসিফিকভাবে বলবে অবাত শোষণের গুরুত্ব অথবা অবাত শোষণের গুরুত্ব, তখন তুমি কি করবা, আলাদা আলাদা করে লিখবা, ঠিক আছে। তাহলে আমাদের এই অধ্যায় মোটামুটি শেষ। এই অধ্যায়ের উপরে কিছু মানে শ্বসনের উপরে কিছু টপিক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা দেখে দেখে সুন্দর করে সলভ করার কি করবা, ট্রাই করবা। তাহলে আমাদের এই অধ্যায়টা মোটামুটি আপাতত কি হচ্ছে, শেষ। আমরা যদি পারি এটার উপরে একটা কি করবো, সিকিউ সলভ ক্লাস আপলোড দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।